প্রিয় দর্শক, আমরা এখন যাচ্ছি শ্রীমঙ্গলের আরও একটি স্পট, লাল পাহাড়। তো লাল পাহাড়ের উপরের যে সর্বোচ্চ টিলা, সেখান থেকে দেখি শ্রীমঙ্গল শহর দেখা যায় এবং কিছু মন্দিরও আছে না, সেগুলো আমরা দেখব এবং আপনাদেরকেও দেখাবো। তো আমাদের সাথে আছে এই ছোট ভাই ও লোকাল গাইড, আমাদের ওকে আমরা সাথে নিচ্ছি, ও আমাদের সাথে থাকবে। তো ছোট ভাই, তোমার নাম কি? সুদাম। সুদাম না? বাসা কোথায় তোমার? সামনে। কোন ক্লাসে পড়ো? 4-এ। ক্লাস 4-এ পড়ো। আচ্ছা, এই দেখেন আপনারা, এই এই চা বাগানের যে আছে, চা বাগান আছে, এই চা বাগান সমতল ভূমি, এটাকে ভেদ করে অতিক্রম করে আমরা সামনের দিকে এগিয়ে যাব। ঠিক আছে, আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন। প্রিয় দর্শক, এই যে বাড়ি ঘরগুলো দেখতে পারতেছেন, এই বাড়ি ঘরগুলো আসলে এই জায়গা প্লাস ঘর বাড়ি, এগুলো আসলে করে দিছে হলো এই টি স্টেট বা চা কোম্পানির যে মালিক আছে, সেই মালিকগুলো এই চা শ্রমিকদেরকে এই বাড়িগুলো করে দিছে, তাদের থাকার জায়গা করে দিছে। কিন্তু তাদের দৈনিক মজুরিটা আসলে অনেক কম, মাত্র 178 টাকা করে বর্তমান হাজিরা। দেখুন, তাদের থাকার বাড়ি যেরকম করে তাদের বাড়িগুলো করে দেওয়া হয়েছে। হ্যাঁ, এগুলা টি এস্টেট কোম্পানির মালিকের পক্ষ থেকে করে দেওয়া হয়েছে। হাঁটি হাঁটি পা পা করে আমরা গ্রামীণ পরিবেশের মধ্য দিয়ে লাল পাহাড়ের দিকে এগিয়ে যাচ্ছি। আমাদের গাইড আমাদের সামনে ও আমাদের পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে। তো আমরা দুপুরের খাবার আসলে আমরা ঘন্টাখানেক আগে খেয়েছি, যার কারণে শরীর অনেকটাই টায়ার্ড এবং একটু গরমও লাগতেছে, পাশাপাশি রোদ আছে, সব মিলিয়ে একটু ক্লান্ত। তারপরও ঘোরাঘুরি করলে আসলে ক্লান্ত কিছু মনে হয় না, মন ভালো হয়ে যায়। তো আমরা আস্তে আস্তে লাল পাহাড়ের দিকে যাচ্ছি। এই সামনে চা বাগান, চা বাগানের সাইড দিয়ে আমরা হাঁটতে হাঁটতে যাব। ঠিক আছে, আপনারা দেখতে থাকুন। লাল পাহাড়ের দিকে যাব আমরা। সুন্দর চা বাগান, এই যে চা বাগান, চা বাগান, পাহাড়ি ঝর্ণা থেকে নেমে আসা ঝিরি পথ, অর্থাৎ ঝিরির পানি, অর্থাৎ এই যে পানি আছে, এই পানি পাহাড়ি ঝর্ণা থেকে নেমে আসতেছে। অনেকে এখানে গোসল করছে এই পানির মধ্যেই। এই পানি আমরা এই যে লাল পাহাড়ে যখন যাব বা লাল পাহাড়ে যাওয়ার সময় এরকম ঝিরিপথ আপনাদের পড়বে চোখে। এটা আসলে ওই পাহাড় থেকে, লাল পাহাড়ের ওই যে উঁচু উঁচু যে টিলাগুলো আছে, সেখান থেকে এই স্বচ্ছ পানির এই ধারাটি বয়ে আসতেছে। দর্শক, চা বাগানের অপার সৌন্দর্য ভেদ করে আমরা লাল পাহাড়ের দিকে হাঁটি হাঁটি পা পা করে এগিয়ে যাচ্ছে। আমাদের গাইড আমাদের সামনে, গাইড আমাদের নিয়ে যাচ্ছে। ঠিক আছে, দেখতে থাকুন আপনারা। এই যে চা বাগান, শুধু চা বাগান আর চা বাগান। শ্রীমঙ্গল চায়ের দেশ, চায়ের রাজধানী। সত্যি অপরূপ সৌন্দর্য, অপরূপ প্রকৃতি। এই যে চা বাগান, অনেক সুন্দর, দেখার মতো চা বাগান। হ্যাঁ, পাহাড়ি টিলা, উঁচু নিচু টিলা এবং টিলার সাইড দিয়ে পাহাড়ের গা ঘেঁষে শুধু চা বাগান আর চা বাগান। আর এই পাশে সমতল ভূমির বিস্তর জমি জুড়ে শুধু চা বাগান। তবে একটা কথা না বললেই নয়, এই চা বাগানে যে চা চাষিরা আছে, তাদের যারা চা পাতা উত্তোলন করে, তাদের এই মানে তাদের যে মজুরি, দৈনিক মজুরি বা হাজিরা মাত্র 170 টাকা, আসলে খুবই নগণ্য। তো আমি প্রশাসন এবং এই চা স্টেটের সাথে জড়িত যে মালিক আছে, আসলে তাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, যদি তারা কখনো বা তাদের কাছে আমার এই ভিডিও কখনো পৌঁছায়, তাদেরকে বলি যে এদের ন্যূনতম মজুরি যেন কমপক্ষে বাড়ানো হয়। মিনিমাম একটা মজুরি 4 থেকে 500 টাকা যেন দেওয়া যায়। আসলে 170 টাকা এই দিনে বা এই বাজারে কিছুই না একটা মানুষের জন্য। তো কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে এই অনুরোধটুকু আমার ব্যক্তিগতভাবে থাকবে। সামনে একটা সুন্দর বিশাল বড় একটা গাছ, আমরা এই গাছের ওখানে একটু বিশ্রাম নেব, তারপর আবার আমরা এগিয়ে যাব লাল পাহাড়ের দিকে। দর্শক, আপনারা দেখেন, অনেক সুন্দর, ক্লান্তিবোধ দূর হয়ে যাবে এই চা বাগান দেখলে। চা বাগানের যত্ন নিতেছে, পোকা যেন পাতা না ধরে সেই জন্য তারা ওষুধ দিচ্ছে। এভাবে সারাদিন তারা পরিশ্রম করে চা বাগানে, চা ভালো রাখার জন্য, চার উৎপাদন ভালো হওয়ার জন্য তাদের পরিশ্রম অনেক বেশি। আঙ্কেল, তো এই যে আপনারা যে এখানে যারা কাজ করে আর কি, চা পাতা উত্তোলন করে, তাদের দৈনিক হাজিরাটা কত? মানে চা উত্তোলন করে যারা, চা পাতা তুলে যারা।
এটা চা পাতা তুলে যারা না, আমরা শ্রমিক যারা কোম্পানির আছি হ্যাঁ হ্যাঁ এখন, হ্যাঁ জি আমাদের সমস্ত শ্রমিকের হাজিরা হলো, প্রত্যেক একজন শ্রমিকের হাজিরা জি জি 178 টাকা। 178 টাকা 178 আচ্ছা আমাদের 178 টাকা থেকে আমাদের এখানে এবারে আমাদের আছে যেমন আমাদের একটা ওই কি বলে এটাকে ভাতা আমাদের কাটে আর কি। হ্যাঁ 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 এই ভাতা থেকে কেটে রাখে, এটা আমরা ফাউন্ড আর কি। ফান্ড ফাউন্ড হ্যাঁ 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 এটা মনে করো আমাদের তো কাজের বয়স আসে, জি জি কাজের বয়স মনে করো 50 বছর, হ্যাঁ 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 এখন দেয় না 50 বছর, আচ্ছা এখন অনেকটা কমাই দিয়েছে, মনে করো 40 বছর দিয়ে আর কি। হ্যাঁ হ্যাঁ নিয়ে এত বছর চাকরি করতে পারবেন। আচ্ছা এত বছরে আমাদের মনে করো ওই যে ফাউন্ডটা কাটে রাখে আর কি। জি এরপরে আছে অন্যান্য আরো খাত আছে। তাতে আপনার যদি 40 বছর আপনারা কাজ করেন একসাথে একটানা, তাহলে আপনারা অবসর ভাতা পান আর কি, হ্যাঁ ফান্ডে থেকে অবসর টাকা ভাতাটা পান। পায়। আনুমানিক কেমন টাকা পান? মনে করো এখন তো টাকার বাড়তি, হ্যাঁ হ্যাঁ আগে মনে করুন যে 50 থেকে 70-80 পাইতো হাজার হাজার, আচ্ছা এখন লাখের উপরে যায় আর কি। এখন লাখের উপরে যায়। তাতে এক ফ্যামিলির আপনারা কয়জন করে আনুমানিক? যেমন মনে করো ফ্যামিলিতে এখন 2 জন থাকলে 2 জনের কাজ থাকবে। দুজনের কাছ থাকবে। এটা কি আপনার কোম্পানি নিয়োগ নেওয়া, আপনাদের নিয়োগ দেওয়া? আপনারা হ্যাঁ, কি এর পাশাপাশি অন্য কোনো কাজ করতে পারেন না? না না কোম্পানির কাজ করলে আর কই সময় নাই তো, আর সময় অন্য থাকে না। কোনো কাজ আচ্ছা করা যায় না। তাহলে দেখেন, এই যে আপনি 40 বছর বা 50 বছর আপনারা কাজ করেন, এই টাকাটা এই অবসর ভাতা হিসাবে 40 বছর পর একজন মানুষের মাত্র 70-80 হাজার বা 1 লাখ টাকা, খুব সামান্য এবং নগণ্য টাকা। তো কোম্পানির উচিত বা কোম্পানির প্রতি ব্যক্তিগতভাবে অনুরোধ থাকবে যে তারা যেন এই টাকাটা বাড়ায় দেয় আপনাদের, আর দৈনিক হাজিরাটা যেন আপনাদের বেশি দেওয়া হয়। ঠিক আছে? এটা বছর বছর আমাদের বাড়ায় আর কি। আচ্ছা আচ্ছা বছর বছর আমাদের একটা আছে, এই বাড়ায় কোম্পানি। বুঝতে পারছি। ঠিক আছে, ভালো থাকবেন। 8 থেকে 10 8 টাকা 10 টাকা ওর হ্যাঁ, প্রতি বছর এটা আপনার এটা ই 10 দেয়। পয়সা থেকে বাড়ে বাড়ে আসছে। 10 পয়সা করে আস্তে আস্তে বাড়ায়। হ্যাঁ, এখন মনে করো যে আইসে 10 টাকা পর্যন্ত ওরে আল্লাহ, প্রতি বছর। কঠিন ব্যাপার। হ্যাঁ, প্রতি মানে বছরে 10 পয়সা বাড়ে। হ্যাঁ, না না 10 আগে টাকা আগে ছিল 10 পয়সা, 10 এখন পয়সা বাড়তে বাড়তে 10 টাকা আইসে আর কি আচ্ছা আচ্ছা, জায়গা। এটা বছরে 10 টাকা বাড়ে পার হ্যাঁ ডে, হ্যাঁ হ্যাঁ পার ডে। হুম, বুঝতে পারছি, কোম্পানি আমাদের দেয় আর কি। কোম্পানি দেয়। কোম্পানি দেয় 10 এমনি টাকা। অসুস্থ যখন মনে হন, করুন যদি কখনো 18 অসুস্থ টাকা হন, হাজিরি ছিল, 15 টাকা হাজিরি ছিল, 18 টাকা 17 টাকা, এইভাবে আস্তে আস্তে এখন মনে করো 178 এখন টাকা হয়েছে। আইসে আমাদের কোম্পানি, আমরা দাবি করছি, আমাদের কোম্পানি দিয়েছে 178 টাকা। 178, বুঝতে পারছি। এখানে আবার খাজনা আমাদের কাটে, ঘর ঘর বাড়ির বুঝতে পারছি, কারেন্টের বিল ওইখান থেকে কেটে নেয় না? ওইখান থেকে কেটে দেয়। আপনাদের ঘর বাড়ি কি আপনাদের নিজেদের করা না এগুলা? না 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 এটা কোম্পানির। কোম্পানির। থাকার জায়গাটা কি কোম্পানি হ্যাঁ দেয়? কোম্পানির, ও আচ্ছা, বুঝতে পারছি। তাহলে এই যে এটার ভিতরে যে বাড়ি টাড়ি যা আছে সব কোম্পানি করে একদম দিচ্ছে? কোম্পানি। ও আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা যা জানতে পারলাম এই আঙ্কেলের সাথে, আঙ্কেলের নাম কি? নামটা নিয়ে কি হবে? ও আচ্ছা, ঠিক আছে, নাম দরকার নাই, সমস্যা নাই আঙ্কেল, প্রবলেম হবে না, কোনো প্রবলেম হবে না আপনার, ঠিক আছে? না না আমার হ্যাঁ, কষ্টের কথা যখন জানতে চাইলেন, আমি কষ্টের কথা তো বলাতে তেমন কোনো স্বাভাবিক। ক্ষতি না আমার। আঙ্কেলের ছেলে মেয়ে লেখাপড়া করে না? হ্যাঁ অবশ্যই করাই, তবে খুব কষ্টে আর কি। তা খুব তো অবশ্যই কষ্টে বোঝাই যায়, করাইতে হয়, আসলে হ্যাঁ। বোঝাই যায়। অনেক কষ্টে করাইতেছি, এটা তো আমাদের কেউ ভাবে না আমাদের ব্যাপারটা। ভাবে না। আমরা খুব কষ্টে, কিন্তু বুঝতে পারছি। আমাদের পেট মনে করো খাদ্য খানিটা এটা কেটে আমাদের স্কুলে দেওয়া হয় টাকাটা। কি বুঝতে করবেন, পারছি। আমরা তো আর ওভার কোনো জায়গায় কাজ করতে কাজ পারি করতে না। পারেন না। এটা আসলে খুবই কষ্টজনক, আমার ব্যক্তিগতভাবে খুব খারাপ লাগলো শোনার পরে, ঠিক আছে? তো এই সময়ে এই টাকাটা খুবই খুবই মানে খুবই কষ্টের, অনেক কষ্টের কাজ কষ্টের টাকা করেন। আমাদের। তো যাই হোক, দোয়া থাকবে আপনাদের প্রতি, আপনাদের দৈনিক হাজিরা এবং মজুরি যেন আল্লাহর তরফ থেকে কোনো না কোনোভাবে বৃদ্ধি পায়, হ্যাঁ হ্যাঁ এবং এই যে আমরা, ছেলে মেয়েদের চেষ্টা করবেন লেখাপড়া হ্যাঁ করানোর হ্যাঁ জন্য। আর কষ্ট করে তো লেখাপড়া হুম, শিখাতেই হবে, কারণ পরিস্থিতি অবশ্যই। তো লেখাপড়া না শিখাইলে আমরা জি জি বাচ্চারা জি দেশের পরিস্থিতি, নিজের পরিস্থিতি কিভাবে বুঝবে, জি নিজে চলে যাব কিভাবে বুঝবে। জি, বুঝতে পারছি। যাই হোক আঙ্কেল, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঠিক আছে, আমাদের জন্য দোয়া করবেন। হ্যাঁ অবশ্যই। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রিয় দর্শক, আপনারা জানতে পারলেন যে এখানে যে এই চা বাগানের বা চা কোম্পানি কর্তৃক এই
চায়ের যে শ্রমিকরা আছেন, চা বাগানের শ্রমিক আছেন, তো ওনাদেরকে আসলেই কোম্পানি 40 বছর মেয়াদি কাজের চুক্তি ভিত্তিতে নেওয়া হয় এবং তারা কিন্তু এই কাজের বাইরে আর কোনো কাজ করতে পারে না। এবং তাদের থাকার জায়গা, ঘরবাড়ি করে দেওয়া, তাদের চিকিৎসা ভাতা এবং এই তাদের যে বিদ্যুৎ খরচ সব কিছু কোম্পানি বহন করে। কিন্তু তাদের দৈনিক হাজিরাটা আসলে অনেক কম। এখন তারা 178 টাকা পায় এবং তাদের বছরে 10 টাকা করে ইনক্রিমেন্ট মানে বেতন বৃদ্ধি, হাজিরা বৃদ্ধি হয়। আর তারা 40 বছর পর্যন্ত যদি কাজ করতে পারে তাহলে তারা এখন ওই আঙ্কেলের ভাষ্য মতে 1 লক্ষ বা 80,000 টাকা এরকম অ্যামাউন্ট তারা একটা অবসর ভাতা পায়। তো আমার মতে টাকাটা আসলে বৃদ্ধি হওয়া অত্যন্ত জরুরি। এই শ্রমিকদের ওনাদের কষ্টের অনেক কথাই শেয়ার করলেন আঙ্কেল। তো আমার ব্যক্তিগতভাবে চাওয়া থাকবে এই হাজিরাটা যেন বৃদ্ধি পায় এবং তাদের কষ্টটা যেন আরেকটু লাঘব হয়। আর এই এলাকার জনপ্রতিনিধি বা নেতা যারা আছে তাদেরকেও এদিকে দৃষ্টি রাখা অত্যন্ত জরুরি, খুবই গুরুত্বপূর্ণ। প্রচণ্ড গরম, এই গরমের মধ্যে আমরা লাল পাহাড়ের দিকে হেঁটে যাচ্ছি। অনেক উপরে নাকি উঠতে হবে, তারপরও মন বাড়তেছে না। কষ্ট হলে উঠবো এবং দেখব লাল পাহাড়ের সর্বোচ্চ টিলায় উঠে। এবং এই কষ্টটুকু উঠলে হয়তো বা আমাদের অনেক শান্তি লাগবে, ভালো লাগবে। চা বাগানের সৌন্দর্যের মাঝখান দিয়ে আমরা হেঁটে যাচ্ছি, ভালো লাগতেছে অনেক। আর ক্লান্তি তো অবশ্যই আছে, ঘামতেছি, ভালো লাগতেছে। চারপাশে দেখি যখন প্রকৃতি তখন খুব ভালো লাগে, কিন্তু গরমে যখন ঘামি তখন বড় কষ্ট হয়। এই তো, আর এই গরমেই কিন্তু চা শ্রমিকরা তাদের সারাদিন কাজ করতেছে, চা তুলতেছে, বাগানের যত্ন নিচ্ছে, পাতার বিভিন্নভাবে পাতা উত্তোলন করতেছে। এভাবে তাদের জীবনযাপন চলছে। ওই যে আপনারা অদূরে দেখতে পারতেছেন লাল পাহাড়ের যে টিলা আছে, সেই টিলার উপরে হিন্দুদের উপাসনালয়, অর্থাৎ হিন্দু ধর্মাবলম্বী যারা আছেন তাদের উপাসনা করার জায়গা, মন্দির। তো এখানে 2টা মন্দির দেখা যাচ্ছে, আমরা ওখানে যাব। তারপরে ওখান থেকে আরও একটি মন্দির নাকি আরও উচ্চতায় আছে, সেখানে যাওয়ার চেষ্টা করব। এই হলো লাল মাটি, লাল মাটি ভেদ করে আস্তে আস্তে এভাবে এগিয়ে যাই। এই জন্য এই পাহাড়ের নাম হলো লাল পাহাড়। দেখতে থাকুন ভিউ। এই যে দেখেন অসাধারণ সুন্দর ভিউ, শুধু চা বাগান আর চা বাগান, সমস্ত বিস্তৃত ভূমি জুড়ে শুধু চা বাগান, চারপাশ দিয়ে শুধু চা বাগান, শুধু চা বাগান। এই জন্যই শ্রীমঙ্গল চায়ের দেশ এবং চায়ের রাজধানী মৌলভীবাজার। আমরা এখন লাল পাহাড়ের সর্বোচ্চ যে টিলা আছে সেই টিলার উপর অবস্থান করতেছি। তো এখান থেকে আরও উঁচু উঁচু পাহাড়গুলো দেখা যায় ওই যে দূরে, ওগুলোও চা বাগান, না সরি, ওইগুলো রাবার বাগান। যে ওই পাশে যে দূরে যে গাছের ঘনত্ব দেখা যাচ্ছে এগুলো সব রাবার বাগান, আর এগুলো সব চা বাগান। আর আমরা যেখানে আছি সেটা হলো একটা মন্দির। এখানে হিন্দু ধর্মাবলম্বী যারা আছে তারা পূজা করেন। এই হলো একটা গাছ আর এই যে মন্দির। এখানে 2টা মন্দির আছে, 2টা মন্দিরে তারা পূজা উপাসনা করেন তাদের ধর্ম মতে। তো এই হলো আমাদের গাইড। এখানে একটা জাম গাছ আছে, ঠিক আছে, জাম গাছ থেকে জাম তো আসলে পাকে নাই, তারপরে দেখি এরকম কোনো জাম নাই, ছোট ছোট একটু মাঝে মাঝে কালার হয়েছে। এই যে এরকম কোনো আসলেই নাই। একটা মুখে দিয়ে দেখি, সৌন্দর্য, সৌন্দর্য, শুধু সৌন্দর্য আর সৌন্দর্য। ওই যে একজন হিন্দু ধর্মাবলম্বী ব্যক্তি আসছেন, উনি পূজা দিলেন। লাল পাহাড়, লাল পাহাড়ের সর্বোচ্চ টিলা, এই যে লাল মাটি, এই যে লাল পাহাড়, এই যে মন্দির, এখানে হিন্দুরা পূজা করে। ওই পাশে আরেকটা মন্দির। তো আমরা লাল পাহাড় সর্বোচ্চ টিলায় উঠছি, চারপাশের ভিউ সুন্দরভাবে দেখলাম। দেখার পরে এখন আমরা ব্যাক করব। আমরা এখন চলে যাব আমাদের গন্তব্যস্থানে এবং খুব ক্লান্ত হয়ে গেছি, টায়ার্ড হয়ে গেছি। লাল পাহাড়ের সর্বোচ্চ যে টিলা আছে সেই টিলার উপর আমরা উঠছি, খুব ক্লান্ত হয়ে গেছি উঠতে উঠতে।
তো মোটামুটি আমরা এই লাল পাহাড়ে ওঠার পরে তার চারপাশের ভিউ, রাবার বাগান, চা বাগান সব কিছু দেখা শেষে তো এই লাল পাহাড়ের যে ভ্রমণ, ক্লান্তিময় শরীর নিয়ে আমরা এখানেই শেষ করতেছি। এখন আমরা আস্তে আস্তে লাল পাহাড় থেকে বা টিলার থেকে নেমে সুন্দরভাবে পাহাড়ি ঝিরুপথ অতিক্রম করে চা বাগানের মাঝখান দিয়ে হেঁটে হেঁটে আমরা আমাদের যে সিএনজি যেখানে রেখে আসছি প্রায় এখান থেকে 2-3 কিলো দূরে সেখানে যাব। সাথে আমাদের গাইড আছে, তো গাইডকে নিয়ে যাব। তো আমাদের এই ভিডিওটা যারা দেখছেন তাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।